স্বাগত রোড টু ভোটের আলোচনায়। বিএনপিকে প্রতিপক্ষ বানিয়ে নির্বাচনে বাজিমাত করতে চায় নতুন রাজনৈতিক দল এনসিপি। সেজন্য বিএনপি বিরোধী প্রচারণা তাদের তুঙ্গে। এটা দোষের কিছু নয়, কিন্তু সেটা করতে যে এমন সব অভিযোগ, এমন সব বক্তব্য এসেছে দলটির অন্যতম কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি, আমাদের ছোট ভাই, বয়সে অনেক ছোট, কিন্তু রাজনীতি যেহেতু করছে তাদের সমালোচনা অব্যাহত রাখতে হবে, সে কারণেই এই আলোচনা। নাসিরুদ্দিন পাটোয়ারি নেত্রকোনাতে যেখানে লুৎফুজ্জামান বাবর তার নির্বাচনী আসনে তার বিরোধিতা করতে যেয়ে মারাত্মক অভিযোগ করেছেন, যেটি শেখ হাসিনার বয়ান, আওয়ামী বয়ানের সাথে সঙ্গতিপূর্ণ। অর্থাৎ তার বক্তব্য মানলে আওয়ামী লীগের বয়ানটাকে, অর্থাৎ আওয়ামী লীগের রেজিমটা যে বৈধ ছিল, তার যে বিচার ব্যবস্থা ক্যাঙ্গারু আদালত ছিল না, সেটি মেনে নিতে হয়। কি তিনি অভিযোগ করেছেন যে 10 ট্রাক অস্ত্র মামলা, চালাল মামলা, সেটি লুৎফুজ্জামান বাবর তিনি করেছিলেন। এর প্রেক্ষিতে প্রতিবেশীদের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, এই আঞ্চলিক নিরাপত্তা নষ্ট হয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হয়েছে, এবং এটি যদি আপনি হ্যান্ডেল না করতে পারলেন তাহলে কেন এনেছিলেন সেই অস্ত্র। শুনুন বক্তব্য একবার। আমি বাবর ভাইকে সম্মান করি, তারা নির্যাতিত নেতা, কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তাহলে নিয়ে আসেন কেন আপনি? আমাদের দক্ষিণ এশিয়াতে এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশ সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়েছে, অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে, পার্শ্ববর্তী আঞ্চলিক সংঘাত বিরাজ করেছে। আচ্ছা, এটির কি প্রতিক্রিয়া জানানো যেতে পারে? নিশ্চয়ই নতুন করে বলার কিছু নাই। এই বক্তব্য যদি আপনি বিশ্বাস করেন, কিংবা এই বক্তব্যকে যদি আপনি বয়ান সঠিক মনে করেন রাজনৈতিক দল হিসেবে এনসিপির, যেহেতু তার কেন্দ্রীয় নেতা বলেছে, এবং কেন্দ্রীয় নেতাদের কেউই, অন্যান্য যারা আছে উদীয়মান নেতা হাসনাত, সার্জিস, নাহিদ, তারা কেউ বিরোধিতা করেনি। তার অর্থ হচ্ছে এই যে তিনি এটি এনসিপির দল হিসেবে এনসিপি এটি বলার চেষ্টা করছে যে এর কারণে লুৎফুজ্জামান বাবর এটি এনেছিলেন, এবং এটির কারণে আঞ্চলিক নিরাপত্তা নষ্ট হয়েছে, সার্বভৌমত্ব নষ্ট হয়েছে, প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট হয়েছে। এই একই বয়ান তো শেখ হাসিনার, এই একই বয়ান তো আওয়ামী লীগের, যে কারণে লুৎফুজ্জামান বাবরকে এতগুলো বছর কারাগারে আটকে রাখা হয়েছিল এবং তাকে ফাঁসি পর্যন্ত আদেশ দেওয়া ছিল। আল্লাহ না করুক যদি শেখ হাসিনা পলায়ন না হইতো, তাহলে হয়তো লুৎফুজ্জামান বাবরকে আমরা আর জীবিত অবস্থায় ফিরে পেতাম না। এটি তো নতুন কথা না। ইউনূসের সরকার, যেই সরকার এই ছাত্রদেরই মনোনীত এবং সমর্থিত সরকার হিসেবে, এনসিপির সরকার হিসেবে লোকজন বলছে, সেই সরকারের আদালত ব্যবস্থা লুৎফুজ্জামান বাবরকে বেকসুর খালাস দিয়েছে ওই মামলায়, যে এটি একটি প্রহসনের বিচার ছিল। তাহলে কি বিচারের যে রায়, কিংবা বিচারিক আদালতের যে বক্তব্য, কিংবা বিচারের যে অবস্থান, সেটার সাথে সাংঘর্ষিক? শুধু সাংঘর্ষিক না, বক্তব্যে নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি প্রায় বলতে যাচ্ছিলেন যে প্রহসনের বিচার হয়েছিল এর আগে, এখনো রকম প্রহসনের বিচার হচ্ছে। অর্থাৎ লুৎফুজ্জামান বাবর যে মুক্তি পেয়েছে সেটি প্রহসনের রায়ের মধ্য দিয়ে হয়েছে, এমন কথা বলার চেষ্টা করেছেন নাসিরুদ্দিন আহমেদ পাটোয়ারি। প্রশ্ন আসে, তাহলে শেখ হাসিনার শাসন, বিচার ব্যবস্থা আর নাসিরুদ্দিন পাটোয়ারিদের যেই স্বপ্নের শাসন, বিচার ব্যবস্থার মধ্যে মৌলিক ফারাক কোথায়, তফাৎ কোথায়? যদি 10 ট্রাক অস্ত্র মামলার দায় নাসিরুদ্দিন পাটোয়ারি বিএনপি এবং লুৎফুজ্জামান বাবরকে দিয়ে থাকেন, তাহলে এটা দায় কোথায়? সুখের কথা হলো যে এনসিপির ভিতরেই কেউ এটি নিয়ে বিরোধিতা করেছেন। যেমন খান তালাত মাহমুদ রাফি চট্টগ্রামের সমন্বয়ক পরিচয় ছিল, এখন যেহেতু সমন্বয়ক নেই, জাতীয় নাগরিক পার্টির সাথে তিনি সংযুক্ত, তিনি বলেছেন যে এটি একটি আওয়ামী বয়ান, এবং মুসলিম জননেতা লুৎফুজ্জামান বাবর, তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ আদালতে নিষ্পত্তি হয়েছে। সুতরাং নাসিরুদ্দিন আহমেদ পাটোয়ারির এই বক্তব্য গ্রহণ করার কোনো কার্যকর কারণ নেই। সাকিব মাহমুদ নামে উত্তরাঞ্চলের মুখ্য যুগ্ম সম্পাদক একই রকম একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন এটি একটি হাসিনার বয়ান, আওয়ামী লীগের বয়ান, এই বয়ানকে গ্রহণ করার কোনো কারণ নেই, এটা আমি লাথি মেরে প্রত্যাখ্যান করি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পার্টির অভ্যন্তরে যারা বিবেকবান তাদের ভিতরে এটি নিয়ে বোধোদয় হয়েছে, কিন্তু নাসির এটি নিয়ে দুঃখ প্রকাশ করেননি, না এনসিপি এটি নিয়ে দুঃখ প্রকাশ করেনি। তো এখন আমরা কি এই বক্তব্য, এনসিপির বক্তব্য, এই ধরনের বক্তব্য আমরা শুনতেই থাকবো? শুধু কি এই বক্তব্যই নতুন? চট্টগ্রামের কক্সবাজারের চকরিয়াতে যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, যিনি শেখ হাসিনার আমলে গুম ছিলেন 16 মাস, তিনি ফিরে এসেছেন জীবন নিয়ে, রাজনীতি করছেন, সংস্কারে বিএনপির প্রতিনিধিত্ব করছেন, জনপ্রিয় নেতা, তিনি মন্ত্রী হবেন, সামনে দেশ পরিচালনা করবেন। তাকে বলা হয়েছে যে গডফাদার এসেছে, যার প্রেক্ষিতে এনসিপি চট্টগ্রাম থেকে
পুলিশি প্রোটেকশন ছাড়া ফিরে আসতে পারেনি, কারণ স্থানীয় মানুষ খেপে গিয়েছে। একই রকম ভুল তারা গোপালগঞ্জে যেয়ে করেছে। স্থানীয়ভাবে আমি একটি লেখা লিখেছিলাম যে কেউ যদি বগুড়ায় যেয়ে যদি বলে জিয়া মুর্দাবাদ কিংবা জিয়াবাদ মুর্দাবাদ, তাহলে বগুড়ার যেসব আওয়ামী লীগ জামাত ইসলামের কর্মী আছে তারা পর্যন্ত খেপে যাবে যারা বলবে, কেননা জিয়া রহমান বগুড়ার সন্তান। গোপালগঞ্জে যেয়ে যখন মুজিব মুর্দাবাদ বলা হয় কেউ বলে, তখন গোপালগঞ্জের আপামার জনসাধারণ তো তারা তো শেখ মুজিবকে তার নেতৃত্ব নিয়ে, অবদার্থ শাসন ব্যবস্থা নিয়ে প্রতিবাদ থাকতে পারে, ভিন্নমত থাকতে পারে, কিন্তু শেখ মুজিব তো তাদের এলাকার সন্তান, তার মাটির সন্তান। গোপালগঞ্জে শুয়ে আছে শেখ মুজিব। সেখানে যে এই বক্তব্য দেওয়ার প্রেক্ষিতে এনসিপির কি রাজনৈতিক লাভ হয়েছিল? লাভ হয় নাই। সেখান থেকে তারা এবিসিতে করে পলায়ন করেছে এবং ইউনূস সরকারের আমলে প্রথম রক্তাক্ত হয়েছে ইউনূসের হাত গোপালগঞ্জের। অন্তত ৫ জন পুলিশের গুলিবিদ্ধ, আর্মির গুলিতে নিহত হয়েছে। নিঃসন্দেহে এগুলো তদন্ত হবে এবং ক্ষমতার পরিবর্তন যখন হবে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যখন প্রত্যাবর্তন হবে, তখন এগুলো স্ক্রুটিনাইজেশন হবে যে কোন প্রেক্ষিতে কে নির্দেশ দিয়েছিল। ইউনূসের হাতে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত একজন অর্থনীতিবিদ, তার হাতে রক্তের দাগ মাখানোর পেছনে এইসব উদ্দেশ্য এবং কটাক্ষ এবং অবিবেচনাপ্রসূত বক্তব্য দায়ী কিনা, নিশ্চয়ই এগুলোর ব্যাখ্যা আসবে, স্ক্রুটিনাইজেশন আসবে। নাসিরুদ্দিন আহমেদ পাটোয়ারিকে নিয়ে আলোচনা করছিলাম যে বাবরকে নিয়ে তিনি এই বক্তব্য দিয়েছেন। শুধু বাবরকে নিয়ে তো না, এর আগে তিনি অনেক আগে আলোচনায় বলেছেন যে বাংলাদেশের জিয়াবাদ মুজিববাদ আমরা কোনো কিছুই চাই না। এমনকি জামাতে ইসলামের রাজনীতি নিয়েও তিনি কটাক্ষ করেছেন। জামাতে ইসলামের রাজনীতি নিয়ে আমরাও কটাক্ষ করি, আমরা কথাবার্তা বলি, কিন্তু তারা যেভাবে কথাবার্তা বলে যে আমি ঠিক মনে করতে পারছি না। কিন্তু একাধিকবার তিনি বলেছেন জামাতে ইসলামের রাজনীতি নিয়ে কথা বলেছেন, আপনার ফটোকাট দেখতে পাচ্ছেন। তো এই হলো নাসিরুদ্দিন আহমেদ পাটোয়ারি এবং তার যে সাম্প্রতিক বক্তব্য যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এই আলোচনাটা তিনি শুরু করেছিলেন ইচ্ছাকৃতভাবেই যখন বিএনপির একজন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নেতা আসাদুজ্জামান রিপন একটি টক শোতে বলেছিলেন যে তোমরা কারা বাবা আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিচ্ছ? অর্থাৎ যেসব আওয়ামী লীগের আমলে নির্বাচিত যেসব চেয়ারম্যান ছিলেন, মেম্বার ছিলেন, তাদেরকে দলে ফেরানোর জন্য তিনি বলছিলেন যে আমরা আপনাদের দায়িত্ব বুঝিয়ে দিব, কিন্তু এনসিপি কে সহযোগিতা করতে হবে মাঠে মাঠে, ঘাটে ঘাটে, এই শর্তে। এইটা নিয়ে যখন বিএনপি খেপে গেল, বিএনপি যখন বক্তব্য দিল যে তোমরা কারা, কে আওয়ামী লীগকে পুনর্বাসন করা, তখন নাসিরুদ্দিন আহমেদ পাটোয়ারি এবং এনসিপি একযোগে বক্তব্য দেওয়া শুরু করলো। আমরা কারা? আমরা তারাই যারা বেগম জিয়াকে মুক্ত করে দিয়েছি। বেগম জিয়াকে মুক্ত করে দিয়েছে তোমরা। তাহলে বেগম জিয়ার দল, রাজনৈতিক দল বিএনপি গত ১৭টা বছর যেই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করেছে, বিনা ভোটের নির্বাচনে না অংশগ্রহণ করে মানুষকে তার ক্ষোভকে, প্রজ্বলিত ক্ষোভকে দানা বাঁধতে দিয়েছে। এবং শুধু তাই না, জুলাই আন্দোলনে যখন ছাত্ররা ইস্তফা দিল, ডিবি অফিসে যে আন্দোলন প্রত্যাহার করলো, তারপর থেকে তো এই আন্দোলন রাজনৈতিক দলগুলো টেনে নিয়ে গিয়েছে। বিএনপি, জামাত এবং অন্যান্য দল, মাঠের আপামার মানুষ যোগ দিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। তাহলে তোমরা কারা বাবা খালেদা জিয়াকে মুক্ত করে দেওয়ার, এই বক্তব্য দেওয়ার? এখন আলোচনা আসতে পারে যে না, সব খারাপ তো খারাপ না, খারাপ হতে পারে না, নিশ্চয়ই খারাপ না। তারা যে রাজনীতি করছে, নতুন ধারার রাজনীতি বোঝানোর চেষ্টা করছে, মানুষের কাছে যাচ্ছে দুয়ারে দুয়ারে, এটা খুবই ভালো উদ্যোগ। তারা ঢাকা কেন্দ্রিক রাজনীতি না করে প্রত্যেকটা জেলায় জেলায় যাচ্ছে জুলাই পদযাত্রার নামে। এটি মূলত নির্বাচনী পদযাত্রা, এই কারণে এই ভোটের মাঠে এই আলোচনাটা করছি। সেটা একটা ভালো দিক এবং সেখানে আপামার মানুষের বেশ সমাগম হচ্ছে, সেটাও ভালো দিক। যদিও অনেক জায়গায় রাষ্ট্রীয় প্রোটোকল তারা ব্যবহার করছে, সুযোগ সুবিধা, ৯০০,০০০ পুলিশ তাদের নিরাপত্তা দিচ্ছে। ঠিক আছে, নিরাপত্তা দিতে হবে। যদি আবার তাদের ভিতরে আক্রমণ হয়, তাহলে আবার প্রশ্ন আসবে যে সরকার কেন কি করছে যে তাদেরকে নিরাপত্তা দিতে পারছে না। সুতরাং নিরাপত্তা যে দিচ্ছে তিনি আমার কোনো অন্যরকম উৎসাহ নেই, অর্থাৎ নেতিবাচক কথা নেই। কিন্তু প্রশ্ন আসে যে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্র প্রস্তুত করছে কেন এনসিপি এবং নাসিরুদ্দিন পাটোয়ারিরা? জায়গায় জায়গায় যে আজকে যদি নেত্রকোনায় লুৎফুজ্জামান বাবর, সে তো বিপুল জনপ্রিয়, তিনি কারাগারে থাকা অবস্থায়ও যে নির্বাচন করেছিলেন সেটাও তিনি প্রায় জয় বের করে নিয়েছিলেন যদি শেখ হাসিনার কারচুপে নির্বাচন না হতো। আজকেও তার অপ্রতিদ্বন্দ্বী নেতা, যখন শেখ হাসিনা পলায়ন হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে মিছিল হয়েছে লুৎফুজ্জামান বাবরের সমর্থনে যে আমরা সবাই বাবর হব। অর্থাৎ কি, বাবরের বিরচিত যেসব কর্মকাণ্ড, যদিও ওইটি নিয়ে নানা রকম আলোচনা আছে। আমি বলছি না যে ১০ ট্রাক অস্ত্র মামলা এটি খুব ভালো পদক্ষেপ ছিল, কিন্তু এটিকে লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন তিনি এনেছিলেন, এটি তো প্রমাণিত হয় না আদালতে। বরঞ্চ সেই সময় এই মামলার সমান অভিযোগ ছিল মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে, জোট সরকারের মন্ত্রী, জামায়াত ইসলাম নেতার বিরুদ্ধে। বলা হচ্ছিল তিনি পাকিস্তান থেকে আইএসআই এর সমর্থনে তিনি এই অস্ত্র নিয়ে এসেছিলেন। মামলা হয়েছিল দুজনের বিরুদ্ধেই, মতিউর রহমান নিজামী এবং লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে। দেখুন,
দেবপ্রিয় ভট্টাচার্য দুদিন আগে একটি কথা বলেছে এই সরকারের অভ্যন্তরেও একটি সরকার আছে, অর্থাৎ সরকারের অভ্যন্তরেও সরকার ইউনূসের আমলে আছে, বিএনপির সময়েও ছিল, যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বাবর। কিন্তু এই অস্ত্র কিভাবে আসতো না আসতো, অভ্যন্তরের যে অন্য সরকার যারা সরকারের অংশীদার ছিল তাদের ইন্ধন থাকতে পারে, অথবা এটি উলফা কিংবা অন্যান্য যেসব উত্তর পশ্চিমাঞ্চলীয় যেসব রাজ্য বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ছিল ভারতের এখনো আছে, তারা বাংলাদেশের ভূমি ব্যবহার করতে চেয়েছিল এবং এটি সবসময় চেয়েছে, যুগে যুগে চেয়েছে। এখনো যে হচ্ছে না, হু নোজ, এখনো তো মনে হতে পারে যে না, এই অস্ত্র যাচ্ছে উত্তর পূর্ব পশ্চিমাঞ্চলে, এই অস্ত্র যাচ্ছে চট্টগ্রামের কক্সবাজার দিয়ে রাখাইন স্টেটে। এইটার দায়-দায়িত্ব যদি ইউনূসের সরকারের আমলে হয়ে থাকে, নিশ্চয়ই ইউনূসের ঘাড়ের উপরে পড়বে এটি। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকেও সমানভাবে দোষী সাব্যস্ত করা হবে যদি ভবিষ্যতে এটি ধরা পায় কিংবা এখনো ধরা পড়ে। আমি যাচ্ছি না হাইপোথেটিক্যাল আলোচনায়। আমি কেবল বলার চেষ্টা করছি যে এই যে অন্তঃসারশূন্য বক্তব্য এবং এই বক্তব্যগুলো দিয়ে স্থানীয়ভাবে বিএনপিকে খেপিয়ে তুলে তারা বিএনপির মাধ্যমে মার খেয়ে কি রাজনীতির ফায়দা হাসিল করতে যাচ্ছে। কেন আমি বললাম? আজকে যখন আমি আলোচনা করছি তখন টাঙ্গাইলে এই নাসিরুদ্দিন আহমেদ পাটোয়ারি আরেকটি বক্তব্য দিয়েছেন। কি সেটি? সেটি হলো ধানের শীষ নাকি চাঁদাবাজ সন্ত্রাসীদের মার্কা। এই ধানের শীষ চাঁদাবাজ সন্ত্রাসীদের মার্কা জনগণ প্রত্যক্ষণ করবে। শুনুন। বাংলাদেশ থেকে ধান হারিয়ে গিয়েছে, ধান হারিয়ে গিয়ে এখন ধান ব্যবসায়ীদের কাছে চলে গিয়েছে, ভারতীয়দের কাছে চলে গিয়েছে। বড় বড় লুটেরা, চাঁদাবাজ, মাফিয়াদের মার্কা হিসাবে ধান এখন উপনীত হয়েছে। তো এখন ধানের শীষের যারা কর্মী আছে, 17টা বছর শেখ হাসিনার শাসনামলে নির্যাতিত, কারাগারে নিষ্পেষিত, প্রায় 4.5 লক্ষাধিক মামলায় জর্জরিত, 1.5 লক্ষাধিক মানুষ কারাবরণ করেছে, অগণিত হাজার হাজার মানুষ খুন গুম হত্যাকার্যের শিকার হয়েছে। তারা যদি এদের রাজপথে বাধা সৃষ্টি করে, এর দায়-দায়িত্ব দল হিসেবে বিএনপির উপরে যাবে। বিএনপিকে একটিবারের জন্য বলছে যে এই নাসির পাটোয়ারিরা কোথায় ছিল? 5 আগস্টের আগে তো এদের চেহারা দেখা যায়নি, কারোর চেহারা দেখা যায়নি। সমন্বয়কদের অনেকেই ডিজিএফআই এর গাড়িতে নিরাপত্তা পাস নিয়ে ঘুরছে, যেটি তাসনিম খলিল তার বক্তব্যে নেতৃত্ব সম্পাদক বলেছেন। যারা 26 তারিখ পর্যন্ত, 26 তারিখেও ডিবি অফিসে আন্দোলনের ইস্তফা দিয়ে ঘরে ফিরে এসেছে এবং বলেছে আমাদের যৌক্তিক আন্দোলনের জন্য করছি, মাঠে যারা ভাঙচুর করছে তার দায় আমরা নিব না। তা আজকে যদি বিএনপি বলে তাহলে সেটা কি খুব শোভন হবে? বিএনপি যেন এই কথাগুলো বলে সেটা তারা চেষ্টা করছে মাঠে বিএনপি বিরোধী এসব বক্তব্য দেওয়ার জন্য। উদ্দেশ্য একটাই, সেটা হলো যে শেখ হাসিনা তো গিয়েছে, আওয়ামী লীগ তো নেই দৃশ্যপটে, আওয়ামী লীগের অবস্থানটাকে তাদের নিজেদের অবস্থান হিসেবে ঘোষণা করা এবং বিএনপি রাজনীতির বিরোধিতা করা। আদৌ কি আওয়ামী লীগের বিএনপি বিরোধিতা করলেই আওয়ামী লীগের ভোট, আওয়ামী লীগের জনসমর্থন তাদের দিকে যাবে, না আওয়ামী লীগের যে রাষ্ট্রীয় মূল পরিচালনার মূল নীতি, ক্যাপিটাল, মুক্তিযুদ্ধের প্রতি দায়বদ্ধতা, হিন্দু ধর্মের সুরক্ষা, হিন্দুদের সুরক্ষা, নারী স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা, এগুলো তো ধারে কাছেও নাই এনসিপি রাজনৈতিক দলটা। তাহলে কেন তারা এই বিএনপি বিরোধিতায় নেমেছে? তারা মনে করছে যে না, এই বিরোধিতার কথা বললেই মাঠে তাদের পক্ষে গণজোয়ার তৈরি হবে, আওয়ামী লীগের ভোট আসবে। বোকার রাজনীতি। তবুও তারা রাজনীতি করছে, এটি ভালো কথা। নিশ্চয়ই রাজনীতিটা করবে, শিষ্টাচার রেখে কথাবার্তা বলবে। মাঠে খুনোখুনি, হানাহানি হয় এমন কোনো পরিস্থিতি, ওয়ার্ড হ্যাজ ভ্যালুজ, মুখের কথার রেটরিক হ্যাজ কনসিকুয়েন্স, আমি লিখেছি, বলেছি। মুখের কথার অনেক রকম মূল্য থাকে এবং এটার ক্ষতিপূরণ অনেক কনসিকুয়েন্স, পরিণতি থাকে। সেই পরিণতির কথা চিন্তা করে তারা বক্তব্য দেবে, এটা আমরা প্রত্যাশা করি। এবং এগুলো দিয়ে যে তারা মাঠে খুব বেশি বিএনপি কর্মী সমর্থক তাদের উপর হামলে পড়বে, এটি দরকার আছে বলে আমার মনে হয় না। এটা কেবলই পচা শামুকে একটি পা কাটা হবে। নিশ্চয়ই বিএনপির নেতৃকর্মীরা যারা 17টা বছর আন্দোলন সংগ্রামে ছিল, তারা এই অবস্থায় এসে পচা শামুকে পা কাটবে না। কিন্তু এই আলোচনাগুলো না করলেও নয়, মানুষকে জানানো, বোঝানো যে অপরিপক্ক বাচালের রাজনীতি করছে এনসিপির এই কেন্দ্রীয় নেতৃবৃন্দগুলো। নিশ্চয়ই তারা অতীত থেকে শিক্ষা নিবে, ভুল থেকে শিক্ষা নিবে। যেটা হাফিজউদ্দিন আহমেদ একটি বক্তব্যে বলেছেন যে এনসিপি তারা রাজনীতি করছে, মির্জা ফখরুলও বলেছেন যে তারা বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক, এবং তারা বিএনপি বিরোধিতা করে মাঠে নিজেদেরকে জানান দেওয়ার চেষ্টা করছে, আমরা এটাতে দোষ দেখি না। হাফিজউদ্দিন আহমেদ বলছেন যে তারা এই সবই করুক, বিএনপির পলিসি নিয়ে বিরোধিতা করুক, এটা করুক, কিন্তু ব্যক্তি চরিত্র হনন যদি না করে সেটা তাদের জন্য ভালো। কিন্তু আমরা দেখছি ব্যক্তি চরিত্র হননটাই এনসিপির নেতাদের রাজনীতির মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। দেখা যাক
কেমনে কতদিন এটি সৌহার্দ্যপূর্ণ অবস্থায় রুজু থাকে রাজনীতির মাঠে, রোড টু ভোটের মাঠে।